গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ, আজ পঞ্চম পর্ব। ফসিলোর জ্ঞান ফিরতে সময় লাগল। তার অবস্থা ঘোর লাগা মানুষের মতো। এইসব কি সত্যি সত্যি ঘটছে? হাত কি সত্যি সত্যি পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে টেবিলে? ফুলে ওঠা হাত, ওপরে জমে থাকা চাপ চাপ রক্ত দেখেও বিশ্বাস হতে চায় না। শুধু যখন একটু নড়াচড়াতেই অকল্পনীয় একটা ব্যথা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় সত্যি সত্যি ঘটছে। সামনের টেবিলে বসে থাকা লোকটা নির্বিকার ভঙ্গিতে সিগারেট টানছে, যেন কিছুই হয়নি। লোকটার হাতে নোটবই আর কলম। ফসিলো, তোমাকে এখন প্রশ্ন করতে শুরু করব। মনে রাখবে, প্রশ্ন করার ঠিক 10 সেকেন্ডের মধ্যে উত্তর চাই। প্রথম প্রশ্ন, অ্যানিকে কিডন্যাপ করবার জন্য কে পাঠিয়েছিল তোমাদের? বস উইকেন্ডিয়া। তোমরা কজন ছিলে? 5 জন। 2 জনকে তুমি মেরে ফেলেছিলে। যে 3 জন বেঁচে আছে তাদের তুমি একজন, বাকি 2 জন কে? উই আর নিউরো। ওদের কোথায় গেলে পাওয়া যাবে? ফসিল 4টি ঠিকানা বলল। কখন গেলে ওদের পাওয়া যাবে তা বলল। ওদের সঙ্গে কী সব অস্ত্রশস্ত্র থাকে তাও বলল। ওই মেয়েটিকে তুমি রেপ করেছিলে? ফসিলো হ্যাঁ সূচক মাথা নাড়ল। কবার? ফসিলো উত্তর দিল না। বলো কবার? বেশ কয়েকবার। তোমার সঙ্গীরাও? হ্যাঁ। এরকম করার নির্দেশ ছিল তোমাদের উপর? না, আসলে সমস্ত ব্যাপারটাই এলোমেলো হয়ে গেছে। র্যানসমের টাকার ব্যাপারে কী সব ঝামেলা হয়েছে। মেয়েটিকে বেশ কিছুদিন রাখতে হলো। এর মধ্যে একদিন এতরা ওকে রেপ করল। আমরা ভাবলাম একবার যখন হয়ে গেছে, তার উপর মেয়েটি ছিল অসম্ভব রূপসী। মেয়েটির মৃত্যুর পর ভিকান্ডিয়া কি করল? বস খুব রাগলেন। শুধুই রাগলেন? আমাদের প্রত্যেকের 30,000 লিরা করে পাওয়ার কথা, ওটা আমরা পাইনি। বলো, তোমার বসের কথা বলো এখন। কি জানতে চাও? তুমি যা জানো সব বলো। উইকেন্ডিয়াই কি এখন সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ। ওর ডান হাত কারা কারা? ফসিলোর কথা জড়িয়ে যেতে শুরু করেছে। হাতের ব্যথা ছড়িয়ে পড়েছে সারা শরীরে। ফসিলো বলল, তুমি আমাকে নিয়ে কি করবে? মেরে ফেলব। কিভাবে মারবে? যেহেতু তুমি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছ, কাজেই তোমাকে সামান্য করুণা করব। কিভাবে তুমি মরতে চাও সেটা বলো, সেইভাবেই ব্যবস্থা হবে। ফসিলো কিছু বলতে পারল না। তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল। আরও কিছুক্ষণ পর বেরেটা 32 থেকে একটি বুলেট ফসিলোর মাথার একটি বড় অংশ উড়িয়ে দিল। হ্যালো, কে তুমি? চিনতে পারছো না? আমার নাম জামশেদ। কি চাও তুমি? তোমাকে একটা খবর দিতে চাই। অ্যাঞ্জেল ফসিলোকে চেনো? এতরা জবাব দিল না। ওকে মেরে ফেলা হয়েছে। আমাকে এসব শোনাচ্ছ কেন? ভাবলাম তোমার কাছে খবরটা ইন্টারেস্টিং মনে হতে পারে। তাছাড়া আমি আরেকটা জিনিস জানতে চাই। অ্যানির কিডন্যাপিং পরিকল্পনাটা কি তোমার? এতরা টেলিফোন নামিয়ে রাখল। সে ভেবেছিল আবার রিং হবে, কিন্তু কেউ রিং করল না। শুধু দুপুরবেলা মায়ের টেলিফোন এলো। এতরা, আমি ওই স্বপ্নটা আবার দেখেছি। কি স্বপ্ন? ওই যে তুমি একটা রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছ, আর তোমার পেছন পেছনে একটা লোক ভোজালি নিয়ে ছুটে আসছে। ও, তুমি কি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছ? না। চার্চে যাবার কথা মনে আছে? আছে আছে। এতরা টেলিফোন নামিয়ে রাখল।
রিনালো পুলিশের হোমিসাইডের লোক। অনেক ধরনের বিকৃত মৃতদেহ দেখে তার অভ্যাস আছে। তবুও সে ফসিলর লাশের সামনে ভুরু কুঁচকে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। খুনটা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। হাতের তালুতে পেরেক বসিয়ে দেবার ব্যাপারটি তাকে ভাবাচ্ছে। মাফিয়াদের দলগত বিরোধ শুরু হলে মন্দ হয় না, নিজেরা খুনোখুনি করে মরুক। কিন্তু ব্যাপারটা সেরকম নাও হতে পারে। ফসিলর হাতে বসানো পেরেক দেখে মনে হয় কেউ তার কাছ থেকে কথা আদায় করতে চেয়েছে। কিন্তু ফসিলো এমন কোনো ব্যক্তি নয় যার কাছে মূল্যবান খবর আছে। সে ভিকান্ডিয়ার একজন অনুগত ভৃত্য মাত্র। রিনালো নোটবই খুলে 2 পয়েন্ট লিখে রাখল। 1, পেট্রোল পুলিশকে সতর্ক করে দিতে হবে। যদি এই খুনটা মাফিয়াদের দলগত বিরোধ থেকে হয়ে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে বেশ কিছু খুনোখুনি হবে। 2, ভিকান্ডিয়ার কাছে যত টেলিফোন এখন থেকে যাবে ও আসবে সবগুলো পরীক্ষা করে দেখতে হবে। এটা খুবই জরুরি। দলের কেউ মারা পড়লে বসদের টেলিফোনের সংখ্যা খুব বেড়ে যায়। অধিকাংশ কলই হয় অর্থহীন ধরনের, তবু তার মধ্যেও অনেক খবরাখবর থাকে। রিনালো সন্ধ্যার দিকে ভিকান্ডিয়ার ভিলায় টেলিফোন করল। রিনালোকে জানানো হলো ভিকান্ডিয়া ঘরে নেই। কোথায় আছে তাও জানা নেই। রিনালো বলল, আমি হোমিসাইডের একজন ইন্সপেক্টর, আমার নাম রিনালো। ও আপনি, ধরুন দেখি উনি আছে কিনা। ভিকান্ডিয়ার মধুর গলা পাওয়া গেল সঙ্গে সঙ্গে। কে বলছেন? আমি রিনালো, হোমিসাইড ইন্সপেক্টর। বড় আনন্দিত হলাম, কিন্তু কি করতে পারি আপনার জন্যে? ফসিলো মারা গেছে, শুনেছেন? কোন ফসিলো? এঞ্জেল ফসিলো মারা গেছে? আহা, মৃত্যু বড় কুৎসিত জিনিস মিস্টার রিনালো। তা ঠিক। খবরটা কি আপনি আমার কাছ থেকেই প্রথম শুনলেন না আগেই শুনেছেন? আগেই শুনেছি। ভিকান্ডিয়া, আপনি কি এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন? মৃত্যু একটা বাজে ব্যাপার মিস্টার রিনালো, কিন্তু আমরা সবাই মারা যাই, তাই নয় কি? এটা কিন্তু আমার কথার জবাব হলো না। এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন কি? আশা আর আশঙ্কা, এই দুটো জিনিস নিয়েই তো আমরা বাঁচি। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। এই ধরনের কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল। এদিক দিয়ে ক্যান্টারেলার কথাবার্তা সহজ স্বাভাবিক। বাড়তি দার্শনিকতা নেই, প্রশ্নের জবাব দিতে কোনো রকম দ্বিধা নেই। ক্যান্টারেলা, এই ধরনের হত্যাকাণ্ড কি আরও হবে? মনে হয় না মিস্টার রিনালো, এটা দলগত কোনো বিরোধ নয়। আপনি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত? মোটামুটিভাবে নিশ্চিত। বস ভিকান্ডিয়ার বয়স হয়েছে, তিনি এখন সব রকম বিরোধ এড়িয়েই চলেন। কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই বলতে চান? বিরোধ নেই তা নয়, তবে যে কটা বড় ফ্যামিলি আছে তাদের সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। তাহলে আপনার ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে বড় ফ্যামিলির স্বার্থ জড়িত নয়? সেরকমই ধারণা, অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবার নেই আপনার? আপাতত না। ভালো কথা। মেয়ে মানুষের ব্যাপারে আপনার উৎসাহ আছে? আমার জানা মতে কয়েকটি মেয়ে আছে, সঙ্গিনী হিসেবে ওদের তুলনা নেই। ভারতীয় মেয়ে, জানেন তো ভারতীয় মেয়েরা কেমন মধুর স্বভাবের হয়? এইসব ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই। বলেন কি? পুলিশে চাকরি করলে এরকম বেরসিক হতে হবে এমন তো কারণ নেই। আর তাছাড়া যেসব মেয়ের কথা বলছি ওরা লাইসেন্সড গার্লস, বেআইনি কোনো ব্যাপার নেই। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। একজন পুলিশ অফিসারের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলার ব্যাপারে ওদের কোনো দ্বিধা সংকোচ নেই, এটাই আশ্চর্য। তার চেয়েও বড় আশ্চর্য, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যায় না। কেউ ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, প্রমাণ জোগাড় করা যাবে না। এরা আইনের ধরাছোঁয়ার বাইরের একটি সম্প্রদায়ে পরিণত হয়ে পড়েছে। রিনালো ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল।
মেয়েটির নাম নিমো। বছর 17-18 হবে, কিন্তু দেখায় আরও কম। রাত 10টার মতো বাজে। এমন কিছু রাত নয়, কিন্তু চারিদিকে চুপচাপ হয়ে গেছে। অঞ্চলটি শহরের উপকণ্ঠে, লোক চলাচল কম। বাংলো প্যাটার্নের এই বাড়িটির চারদিকে উঁচু দেয়াল। দুজন রক্ষী পাহারা দেয় পালা করে। এই বাড়িটির সঙ্গে বাইরের যোগাযোগ নেই বললেই হয়, কিন্তু নিমোকে সে ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন মনে হয় না। এরকম বন্দি জীবন মনে হয় তার ভালোই লাগছে। খুটখুট করে টোকা পড়ল দরজায়। নিমো বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। উই এসে গেছে নাকি? উই সাধারণত রাত 11টার দিকে এসে বাকি রাতটা কাটায়। আজ একটু সকাল সকাল এসে পড়ল নাকি? নিমো আবার বলল, কে? উই? খুটখুট করে দুবার শব্দ হলো, কিন্তু কেউ জবাব দিল না। রক্ষীদের কেউ এসেছে, কিন্তু ওদের কি এত সাহস হবে? উইয়ের কঠিন আদেশ আছে ওরা যেন বাড়ির কম্পাউন্ডের ভেতর না ঢোকে। সে আদেশ অমান্য করবার সাহস ওদের হবে না। কিন্তু মাঝে মাঝে সবারই কি একটু আধটু আদেশ অমান্য করতে ইচ্ছে করে না? নিমোর তো সবসময় ইচ্ছে করে। আচ্ছা, রক্ষীদের কেউ যদি হয়, তাহলে দরজা খোলা মাত্র ভয়ানক অবাক হবে। ওরা নিশ্চয়ই স্বপ্নেও ভাবেনি সম্পূর্ণ নগ্ন দেহের একটি মেয়ে দরজা খুলে দেবে। এরকম দৃশ্য শুধু স্বপ্নেই দেখা যায়, বাস্তবে না। নিমো হাসি মুখে দরজা খুলে দিল। দরজার ওপাশে অপরিচিত একজন লোক রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে আছে। নগ্নদেহের নিমোকে দেখে তার কোনো ভাবান্তর হল না। ভারী গলায় বলল, অসময়ে তোমাকে বিরক্ত করছি, খুবই লজ্জিত। কোনোরকম চেঁচামেচি করবে না। নিমো কোনো শব্দ করল না। লোকটা ঘরে ঢুকে পড়ল। নিমো মৃদুস্বরে বলল, তোমার নাম কি? জামশেদ। কি চাও তুমি? আমার সঙ্গে কোনো টাকা পয়সা নেই। আমি টাকা পয়সার জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছ? আমার সঙ্গে বিছানায় যাবার জন্যে? না। নিমো দেখল লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তুমি ঢুকলে কিভাবে? ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি। নিমো দেখল লোকটার মুখে ছোট্ট একটা হাসি। এর মধ্যে হাসির কি আছে? কে চাও তুমি? তোমার কাছে উই নামে যে লোকটি আসবে, ওর মাথায় আমি বেরেটা 32 3টি বুলেট ঢুকিয়ে দেব, সেই জন্য এসেছি। উই যে এখানে আসে তা তো তোমার জানার কথা নয়। নিমো আবার লক্ষ্য করল লোকটির মুখে হালকা একটু হাসি। উইকে মারতে চাও কেন? ও 12 বছরের একটি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। মেয়েটির নাম অ্যানি। নিমোর মুখ সাদা হয়ে গেল। কি বলছে এই লোক? নিমো চাপাস্বরে বলল, উই এরকম হতেই পারে না। তুমি কি উইয়ের স্ত্রী? না, তবে আমরা শিগগিরই বিয়ে করব। তুমি হাসছো কেন? এর মধ্যে হাসির কি পেলে? তোমার মতো বেশ কয়েকটা মেয়ে আছে উইয়ের, ওদের সবাই হয়তো জানে উইয়ের সঙ্গে তাদের বিয়ে হবে। নিমো জবাব দিল না। লোকটি একটা সিগারেট ধরালো, আর ঠিক তখনই বাড়ির সামনে থামল বড় একটা গাড়ি। সিগারেট অ্যাশট্রেতে গুঁজে দিল লোকটি। শোনো, তুমি সবসময় যেভাবে দরজা খোলো ঠিক সেভাবেই খুলবে। খোলা মাত্রই চেষ্টা করবে প্রথম সুযোগেই দূরে সরে যেতে। আর যদি দূরে না সরি, যদি উইকে জড়িয়ে ধরে থাকি, তাহলে তোমাদের দুজনকে গুলি করব। কি ঠান্ডা কণ্ঠস্বর! কোনো সন্দেহ নেই এই লোক দুজনকে মারতে তিলমাত্র দ্বিধা করবে না। নিমো দেখল দরজা বন্ধ করে লোকটা বাঁ দিকের ড্রেসিং টেবিলের কাছে সরে গেছে। উইয়ের ভারী পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। নিমোর ইচ্ছে হলো প্রাণপণে চেঁচিয়ে উইকে সাবধান করে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না।
উই যখন দরজায় টোকা দিয়ে বলল, কোথায় আমার প্রাণ পাখি, তখন সে অন্য দিনের মতোই দরজা খুলে দিল। উই ঘরে ঢুকল নিমোকে জড়িয়ে ধরে, আর সেই সময় ভারী গলার স্বর শোনা গেল। ভালো আছো উই? আমাকে চিনতে পারছো আশা করি? উই নিমোকে ছেড়ে দিয়ে দ্রুত হাত ঢোকালো প্যান্টের পকেটে, আর তখনই পরপর 3 বার গুলি হলো। নিমো কিছু বুঝতে পারছে না, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। সে দেখছে উইয়ের প্রকাণ্ড দেহটা খাটের পাশে কাত হয়ে পড়ে যাচ্ছে। বিদেশি লোকটা কি যেন বলছে তাকে। কি বলছে? সবকিছু অস্পষ্ট ধোঁয়াটে। এই মেয়ে, তুমি কাপড় পরে নাও, এক্ষুনি পুলিশ আসবে। ওদের সামনে এরকম ন্যাংটা অবস্থায় বের হওয়া ঠিক হবে না। লোকটা বাতি নিভিয়ে অন্ধকারে বের হয়ে গেল। খুব ছোটাছুটি হচ্ছে বাইরে। রক্ষী দুজন দৌড়ে আসছে সম্ভবত। উইয়ের গাড়িতেও যে একজন দেহরক্ষী সবসময় থাকে, সেও ছুটে আসছে। নিমোর মনে হল সে এখন প্রচুর গোলাগুলি শুনবে, কিন্তু সেরকম কিছুই শুনল না। সে কি জ্ঞান হারাচ্ছে? উইয়ের পড়ে থাকা বিরাট শরীরের দিকে তাকিয়ে মুখ ভর্তি করে বমি করল। গা গুলাচ্ছে, ঘরবাড়ি কেমন যেন দুলছে। নিমো আবার বমি করল। রিনালোর অফিস ঘরটি ঠান্ডা, এয়ার কুলার আছে, তার উপর একটি ফ্যান ঘুরছে। তবু নিমো ঘামতে লাগল। পুলিশি ব্যাপারে নিমোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ভাষা ভাষা একটি ধারণা যে পুলিশ অফিসাররা নির্দয় প্রকৃতির হয় এবং উল্টোপাল্টা প্রশ্ন করে সহজেই ফাঁদে ফেলে দেয়। কিন্তু এই অফিসারের বয়স অল্প এবং সে প্রশ্ন করছে খুবই আন্তরিক ভঙ্গিতে। কফি খেতে দিয়েছে, কথা বলছে নরম গলায়, যদিও কথাগুলো শুনতে তার মোটেই ভালো লাগছে না। তুমি কি একজন প্রস্টিটিউট? না। না বলছো কেন? তুমি তো থাকছিলে রক্ষিতার মতো। উইয়ের হাতে পড়বার আগেও অনেক পুরুষের সঙ্গেই থেকেছ, থাকুনি? নিমো চুপ করে রইল। তুমি কি জানতে যে উই পতিতাবৃত্তির একটা বড় অংশ পরিচালনা করে? না। উইয়ের সঙ্গে যেসব মেয়েরা থাকে তারা পরে বিভিন্ন রকম পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে বা পড়তে বাধ্য হয়, এটা তুমি জানতে না? না, উই আমাকে বিয়ে করবে বলেছিল। সেটাকে তুমি এখনো বিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাস উই বেঁচে থাকলে প্রমাণ হতো। সেটা তো এখন প্রমাণ করবার কোনো পথ নেই। যে লোকটা উইকে মারল সে একজন বিদেশি? হ্যাঁ। কি করে বুঝলে? টেনে টেনে কথা বলছিল। তার চেহারাও বিদেশিদের মতো, নামটাও সেরকম। সে তোমাকে তার নাম বলেছে? হ্যাঁ। কি নাম? আমার মনে নেই। সে বলেছে যে অ্যানির মৃত্যুর জন্য শাস্তি দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সে কি তার নাম জামশেদ বলেছে? আমার মনে পড়ছে না। লোকটার কোনো বৈশিষ্ট্য তোমার মনে পড়ছে? না, লোকটা খুবই ঠান্ডা মাথায় সমস্ত ব্যাপারটা ঘটালো। সে এতটুকু উত্তেজিত ছিল না। গুলি করবার আগে লোকটা কোনো কথাবার্তা বলেছে? বলেছে, কিন্তু আমার মনে নেই। এই জাতীয় হত্যাকাণ্ড সে আরও করবে কিনা সেরকম কিছু বলেছে? মনে পড়ছে না। কফি খাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিমো কফিতে চুমুক না দিয়ে তার কপালের ঘাম মুছল। ভিকি খবরের কাগজের প্রথম পাতায় ছাপা খবরটার অর্থ ঠিক বুঝতে পারল না। তাকে দ্বিতীয়বার খবরটি পড়তে হল। শিরোনাম হচ্ছে একক যুদ্ধ। অসীম সাহসী একজন প্রৌঢ়, যার নাম জামশেদ, সে একাকী যুদ্ধ ঘোষণা করেছে এমন সব অপরাধীর বিরুদ্ধে যাদেরকে পুলিশ কিছুই বলে না বা বলবার ক্ষমতা রাখে না। বেশ বড় খবর। সেখানে অ্যানির মৃত্যু প্রসঙ্গ আছে এবং ভয়ঙ্কর দুজন অপরাধী যারা অল্প কিছুদিনের ভেতর মারা গেল তাদের কথাও আছে।
নিমো নামের মেয়েটার ক্ষুদ্র একটি সাক্ষাৎকারও আছে। ভিকি দীর্ঘ সময় চুপচাপ বসে রইল চেয়ারে। আজ ছুটির দিন। রুনকে নিয়ে তার বেল্যান্ডে যাবার কথা। সেখানে একটা ছোট্ট কটেজ ভাড়া করা হয়েছে, কিন্তু ভিকির আর যেতে ইচ্ছা করছিল না। ইচ্ছে করছিল রুনকে পাশে বসিয়ে অ্যানির পুরনো দিনের ছবিগুলি দেখে, কিংবা কবরস্থানে গিয়ে অ্যানির ছোট্ট কবরটিতে কিছু ফুল দিয়ে আসে। ফুলের সঙ্গে থাকবে এই খবরের কাগজটি, যেখানে অনাত্মীয় একটা বিদেশির কথা আছে, যে ছোট্ট অ্যানির ভালোবাসার উত্তর দিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভিকির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। রুন ঘরে ঢুকে অবাক হয়ে বলল, কি হয়েছে? এই খবরটা পড়ো। রুন নিঃশব্দে পড়ল। তার চেহারা দেখে মনে হলো না তার কোনো ভাবান্তর হয়েছে। ভিকি মৃদু কণ্ঠে বলল, বেল্যান্ডে যাবে আজ? না। কি করবে? সিমেট্রিতে যাবে? না। বলেই অনেক দিন পর গভীর ভালোবাসায় রুন তার স্বামীকে জড়িয়ে ধরল। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার মেয়ে আর অন্ধকার কফিনে শুয়ে কাঁদবে না। অন্তত একজন তার ভালোবাসার সম্মান রেখেছে। আমার মামুনির আজ খুব আনন্দের দিন। রিনালো অফিসে এসেই শুনল তাকে কবার টেলিফোনে খোঁজ করা হয়েছে এবং বলা হয়েছে অফিসে পৌঁছা মাত্র যেন সেই নাম্বারে যোগাযোগ করে, বিশেষ প্রয়োজন। রিনালো দেখল নাম্বারটা অপরিচিত। কে হতে পারে? ডায়াল ঘোরানো মাত্রই মৃদু স্বরে শোনা গেল, ভিকান্ডিয়া বলছি। আমি রিনালো, কি ব্যাপার? আজকের খবরের কাগজ দেখেছেন? হ্যাঁ। বিশেষ কোনো খবর আপনার চোখে পড়েছে? কোনটির কথা বলছেন? লাওসের হাঙ্গামা? না, লাওস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি কি দেখেননি খবরের কাগজের লোকেরা কিভাবে একজনকে হিরো বানিয়ে ছেড়েছে? জামশেদের কথা বলছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু এ ব্যাপারে আমাকে টেলিফোন করবার কারণটা? আপনার কি মনে হয় না ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে? আপনি ভুল জায়গায় টেলিফোন করেছেন। আমি খবরের কাগজের লোক নই। মিস্টার রিনালো, আমি ঠিক জায়গাতেই টেলিফোন করেছি। তার মানে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো কাগজেই এত বড় একটা হিরোর কোনো ছবি ছাপা হয়নি, এবং আমি যতদূর জানি পুলিশ ডিপার্টমেন্ট ছবি ছাপাতে নিষেধ করেছে। তাতে পুলিশের স্বার্থ? লোকটা বিদেশি, ছবি ছাপা হলেই সে পরিচিত হয়ে পড়বে আর দ্রুত ধরা পড়বে। আপনারা চান না সে ধরা পড়ুক। আপনার এরকম অনুমানের কোনো ভিত্তি আছে কি? কিছুটা আছে। আমরা ওর ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চেয়েছিলাম। পত্রিকাওয়ালারা সেটা ছাপতে রাজি নয়। অপরাধীকে ধরিয়ে দিন এই শিরোনামে বিজ্ঞাপন। আপনারা এই জাতীয় বিজ্ঞাপন দিতে শুরু করেছেন? বিজ্ঞাপনটা দেয়া হয়েছিল উদ্বিগ্ন জনসাধারণের নামে। ও, তাই বুঝি? হ্যাঁ মিস্টার রেনালো, আমরাও জনগণ, ট্যাক্স দিয়ে বাস করছি। মিস্টার ভিকান্ডিয়া, বলুন। আমার কেন যেন ধারণা হচ্ছে এই একটা লোকের জন্য আপনারা কিছুটা বিচলিত হয়েছেন। মোটেই না। পত্রিকাওয়ালারা জিনিসটাকে একটা সেন্টিমেন্টালের রূপ দিতে চাচ্ছে, সেখানেই আমার আপত্তি। লোকটা কিন্তু সহজ পাত্র নয় মিস্টার ভিকান্ডিয়া। আড়াল থেকে গুলি করার মধ্যে কোনো বাহাদুরি দেখি না। বাহাদুরি দেখানোর তার কোনো ইচ্ছাও বোধহয় নেই। ভালো কথা, আপনি এখনো হয়তো খবর পাননি নিউরোর মৃতদেহ পাওয়া গেছে। কি বলছেন? নিউরো, যে অ্যানির কিডন্যাপিংয়ে জড়িত ছিল, তার ডেড বডি পাওয়া গেছে। বুলেটের সাইজ থেকে দেখে মনে হয় সেটা বেরেটা 32 জাতীয় অস্ত্র থেকে এসেছে। কখন পাওয়া গেছে ডেড বডি? ঘণ্টাখানেক হবে। বস ভিকান্ডিয়া দীর্ঘ সময় চুপ থেকে বলল, আপনাকে খুব খুশি মনে হচ্ছে। পুলিশের লোক সহজে খুশিও হয় না, অখুশিও হয় না। জামশেদকে ধরবার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব পুলিশের ব্যাপার, ওটা নিয়ে কৌতূহল প্রকাশ না করাই ভালো।
আমার মনে হচ্ছে পুলিশ ওকে ধরবার কোনো রকম চেষ্টাই করছে না। করছে কি? রিনালো শব্দ করে হাসল, জবাব দিল না। হ্যালো রিনালো। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। প্রত্যেকটি প্রভাতী সংবাদপত্রের প্রথম পাতায় নিউরোর মৃত্যু সংবাদ ছাপা হলো। ছবি ছাপা হলো অ্যানির। অ্যানির হত্যাকাণ্ড ও মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিরা কিভাবে সাজা পাচ্ছে সে বিবরণ লেখা হলো। শুধু জামশেদের কোনো ছবি নেই, তার চেহারার কোনো বিবরণে নেই। একটি পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লেখা হলো জামশেদকে নিয়ে। সম্পাদক লিখলেন, আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো সমর্থন করি না। যারা আইন নিজের হাতে তুলে নেয় তারা আমাদের কাছে অপরাধী। কিন্তু যখন দেখি বিচারের বাণী নিভৃতে কাঁদে, আইন অপরাধীদের স্পর্শ করে না, তখন ব্যথিত হই। সে সময় কোনো সাহসী মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তখন তাকে সমর্থন না করলেও এক ধরনের শ্রদ্ধা ও মমতা বোধ করি তার জন্যে। সেও অপরাধী, কিন্তু অপরাধী হলেও তাকে ঘৃণা করতে আমাদের বিবেক সায় দেয় না। আমরা আশা করছি আমাদের জীর্ণ পুলিশ বাহিনী জামশেদের ঘটনা থেকে একটা বড় শিক্ষা গ্রহণ করবে। তাদের ভবিষ্যৎ কর্মধারা এরকম হবে যেন আমাদের অপরাধীদের উপর আস্থা স্থাপন না করতে হয়। লা বেল পত্রিকায় আরেকটি মজার খবর ছাপা হলো। দুটি নাগরিক কমিটি বৈঠকে বসে ঠিক করেছে জামশেদের নিরাপত্তার ব্যাপারে তারা সব রকম সাহায্য দেবে। বৈঠকের শেষে তারা জামশেদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে। শহরে এখন অনেক গাড়ি দেখা যেতে লাগলো যেগুলোর গায়ে নতুন ধরনের সব স্টিকার। জামশেদ, তোমার সাথে আমরা আছি, তুমি চালিয়ে যাও জামশেদ, এই গাড়িটিতে জামশেদের জন্য একটি আসন আছে, ইত্যাদি। সকাল থেকেই মেঘ করছিল। দুপুরের দিকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করল। এতরা একবার ভাবল আজ আর মার কাছে যাবে না, টেলিফোনে খোঁজ নেবে। এই ভাবনা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। আজ মঙ্গলবার, মার কাছে না গেলেই নয়। এতরা বিরক্ত মুখে গাড়ি বের করতে বলল। দিনকাল এমন হয়েছে যে হুটহাট করে কোথাও যাওয়া যায় না। ৩-৪ জন দেহরক্ষীর সঙ্গে রাখতে হয়। গাড়িতে বসতে হয় মাথা নিচু করে, সবসময় একটা আতঙ্ক। এরকম অবস্থায় মানুষ থাকতে পারে? সবচেয়ে ভালো হয় মাসখানেকের জন্য অন্য কোথাও চলে গেলে। এর মধ্যে নিশ্চয়ই সব ঝামেলা মিটে যাবে। একটি মাত্র মানুষ কি করে এরকম একটা ঝামেলা সৃষ্টি করে কে জানে। খুবই বিরক্তিকর ব্যাপার। অবশ্যই ক্যান্টারেলা বলেছে ৩ দিনের মাথায় লোকটিকে খুঁজে বের করা হবে এবং জীবিত অবস্থায় চামড়া তুলে নিয়ে সমুদ্রের নোনা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হবে। ক্যান্টারেলার কথায় বিশ্বাস করা যায়। এরা ফালতু কথা কম বলে। এতরা বারান্দায় এসে দাঁড়াতেই নিচ থেকে একজন চেঁচিয়ে বলল, স্যার, আমরা ৩ জনই কি যাব? হ্যাঁ। তাহলে কুকুর সামলাবার জন্য কেউ থাকবে না? কুকুর দুটোকে চেন দিয়ে আটকে রাখবো? রাখো, সবকিছু আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে। এতরা ভ্রু কুঞ্চিত করল। যে ৩ জন দেহরক্ষী রাখা হয়েছে তাদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের বলেই এতরার ধারণা। সারাক্ষণ কথাবার্তা বলছে, ফুর্তিবাজির ভঙ্গি। কোথাও যখন বের হয় এমন ভাব করে যেন পিকনিকে যাচ্ছে। ইডিয়েটস। এতরা ভারী গলায় বলল, কুকুর বাঁধা হয়েছে? হ্যাঁ স্যার। ভালো করে বাঁধো। আর শোনো, দিনের বেলায় এর যেন বাঁধাই থাকে। ছাড়বে সন্ধ্যা 7টার পর, বুঝতে পারছ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এতরা বিষণ্ণ ভঙ্গিতে নিচে নেমে এলো। কুকুর দুটো তাকে দেখা মাত্র গোঁ গোঁ শব্দে একটা রাগী আওয়াজ করল। এতরার ভ্রু দ্বিতীয়বার কুঞ্চিত হল। এই কুকুর দুটোকে সে পছন্দ করে না। এদের শীতল চোখের দিকে তাকালেই এতরার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এরকম একটা ভয়াবহ জীবকে মানুষের বন্ধু নাম দেওয়ার মানে কি? এতরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সময়টা তার খারাপ যাচ্ছে। যেসব জিনিস সে পছন্দ করে না তার চারপাশে এখন সেসব জিনিস।
অটোমেটিক অস্ত্র হাতে কয়েকজন নির্বোধ অথচ ভয়াবহ মানুষ। দুটো হিংস্র কুকুর যারা মনিবকে দেখে গোঁ গোঁ শব্দে গর্জন করে। কোনো মানে হয়? এত্রার মা বারান্দায় দাঁড়িয়েছিল, তার মুখ হাসি হাসি। এর মানে ঘরে কেউ লুকিয়ে নেই। তবু একটা ক্ষীণ সন্দেহ থেকে যায়। হয়তো সাবমেশিন গান হাতে জামশেদ নামের কুকুরটা ঘাপটি মেরে বসে আছে রান্নাঘরে। বিচিত্র কিছুই নয়, ওই কুকুরটার পক্ষে সবই সম্ভব। এত্রা ক্ষীণস্বরে বলল, তোমরা দুজন গিয়ে ভালো করে খুঁজে দেখবে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। তারপর গাড়িতে বসে না থেকে বাড়ির চারপাশে ঘুরবে আর চোখ কান খোলা রাখবে। বৃষ্টি পড়ছে সিনর, পড়ুক। দুজনে গম্ভীর মুখে নেমে গেল। কি বিরক্তিকর অবস্থা! স্বাধীনভাবে চলাফেরা করা যায় না, সারাক্ষণ একটা দম বন্ধ করা আতঙ্ক। এরকম কিছুদিন চললে পাগল হয়ে যেতে হবে। এত্রার মা ব্যাপার স্যাপার দেখে খুবই অবাক। কি হচ্ছে এসব? কিছুই হয়নি, একটু সাবধানে চলাফেরা করছি, এত অবাক হবার কি আছে? হঠাৎ করে এত সাবধানতারই বা কি আছে? এত্রা জবাব দিল না, মুখ কালো করে বসে রইল। আমার মনে হয় তোমার ওজনও কমেছে, 10 পাউন্ড ওজন কমেছে। ওজন ঠিকই আছে। মোটেই ঠিক নেই। আমি যন্ত্র আনছি, মেপে দেখো। থাক, মাপতে হবে না। অবশ্যই হবে, কথার উপর কথা বলবে না, যা বলছি করো। বুড়ি ওজনের যন্ত্র নিয়ে এলো। দেখা গেল সত্যি 8 পাউন্ড ওজন কম। 7 দিনে 8 পাউন্ড কমেছে, এর মানে কি? কমেছে আবার বাড়বে, এই নিয়ে এত হইচই কেন? ইদানিং তোমার কোনো শত্রু তৈরি হয়েছে কি? না। ঠিক করে বলো। 2-1 জন হয়তো আছে, সে তো সবারই থাকে। দুষ্ট লোকের অভাব আছে নাকি পৃথিবীতে? তা ঠিক। বুড়ি কফি তৈরি করতে লাগলো। ক্রিম মেশাতে মেশাতে আর চোখে 2-1 বার তাকালো ছেলের দিকে। এত্রার চোখে কেমন যেন দিশেহারা ভাব। বুড়ি কফির কাপ নামিয়ে রেখে বলল, পৃথিবীতে ভালো লোকও আছে। আছে নাকি? হ্যাঁ, ওই বিদেশি লোকটার কথাই ধরো। কার কথা বলছো? ওই যে জামশেদ না কি যেন নাম। এত্রা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও ভালো লোক সে ধারণা তোমার হলো কোত্থেকে? সবাই তো বলছে। সবাই মানে পত্রিকাওয়ালারা বলছে ওরা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। একটা খুনি বদমাশকে স্বর্গীয় দূত বানিয়ে দেয়। একটা বিদেশি লোক একা একা যুদ্ধ করছে, এটা তোমার চোখে পড়ে না? এত্রা কফির কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করল। কি কথা বলছো না যে? মানুষ মারাটা কোনো স্বর্গীয় দূতের কাজ না। যাদের মারছে তারা কি মানুষ? তারা তো পশুর অধম। এত্রা গম্ভীর হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। বৃষ্টি দেখে মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছে। বুড়ি বলল, আর 1 কাপ কফি দেব? না। চিলি দিয়ে বিন রান্না করেছি, দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে। না, আমার কাজ আছে। এরকম আবহাওয়ার কিসের কাজ? দুর্যোগের দিনে কাজ থাকে শুধু দুষ্ট লোকের। স্বর্গীয় দূতদের কোনো কাজ থাকে না? তুমি মনে হয় কোনো কারণে লোকটার উপর রেগে আছো? না, রাখবো কেন? লোকটা স্বর্গীয় দূত হয়তো নয়, কিন্তু বিরল একজন মানুষ। চার্চে ওর জন্য প্রার্থনা করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। এত্রা সরু চোখে তাকিয়ে রইল। কি প্রার্থনা করা হয়েছে? প্রার্থনা করা হয়েছে যাতে ওর কোনো বিপদ আপদ না হয়। একজন ভয়ঙ্কর খুনির নিরাপত্তার জন্য আজকাল তাহলে চার্চে প্রার্থনাও হয়? খ্রিস্টান ধর্মের তো ভালোই উন্নতি হয়েছে। বুড়ি কিছু বলল না, রান্নাঘরে চলে গেল। লাঞ্চ সেরে বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে গেল। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, আরামদায়ক শীতলতা চারদিকে। এরকম দিনে ঘুমোতে ইচ্ছে করে, কিন্তু ঘুমানো যাবে না।
অনেক কাজ আছে। দেশের বাইরে চলে যাবার একটা ব্যবস্থা না করলেই নয়। এরকম আতঙ্কের সঙ্গে একসঙ্গে বাস করা যায় না। এর চেয়ে পাসপোর্ট নিয়ে এক্ষুনি কোনো ট্রাভেল এজেন্সিতে যাওয়া দরকার। যদি সম্ভব হয় তাহলে আজ বিকেলেই ইংল্যান্ডে চলে যাওয়া যায়। এখানে আর কিছুদিন থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যেতে হবে। এতরা ঘরে ঢোকা মাত্র তার সেক্রেটারি বলল, স্যার আপনাকে এক্ষুনি মিস্টার ভিকির বাড়িতে যেতে হবে, খুব জরুরি। কি ব্যাপার? সেটা জানা যায়নি স্যার। মিসেস রুন দুবার টেলিফোন করেছেন, শুধু বলেছেন খুব জরুরি। এতরার প্রথমেই মনে হলো এটা একটা ট্র্যাপ। কেউ রুনের মুখের উপর পিস্তল ধরে টেলিফোন করিয়েছে। সস্তা ধরনের ট্র্যাপ বলাই বাহুল্য। অবশ্য একটা কিন্তু থেকে যায়, দিনে দুপুরে এরকম ফাঁদ কেউ পাতে না। ফাঁদ পাতা হয় অন্ধকারে। কিরকম জরুরি তার কোনো আভাসও দেয়নি কেউ? না স্যার। ঠিক আছে, গাড়ি বের করতে বলো। আরেকটা কথা স্যার। বলো। লয়েড ইন্স্যুরেন্স থেকে দুজন লোক এসেছিলেন। কি ব্যাপারে? পরিষ্কার কিছু বলেননি, তবে আমার অনুমান মিস্টার ভিকির মেয়ে অ্যানির নিরাপত্তা ইন্স্যুরেন্স প্রসঙ্গে কিছু বলতে চান। ওরা আজ সন্ধ্যার পর আবার আসবেন বলে গেছেন। আমি সন্ধ্যার পর কারোর সঙ্গে দেখা করি না। ওরা এলে ফিরে যেতে বলবে। ঠিক আছে স্যার। বেল টিপতেই রুন নিজে এসে দরজা খুলল। মনে হলো সে এতক্ষণ এতরার জন্য অপেক্ষা করছিল। রুনের সাজসজ্জা সাধারণ, তবু তাকে অপরূপ লাগছে। পারিবারিক চূড়ান্ত বিপর্যয়ের ছাপ কোথাও নেই। একটু রোগা হয়েছে, তাতে তার বয়স যেন আরো কম লাগছে। এতরা হালকা গলায় বলল, কেমন আছো রুন? ভালো। একটু মনে হয় ওয়েট লুজ করেছ? হ্যাঁ, তা করেছি। ভিকি কেমন আছে? ভালো নেই, ওর জন্যই তোমাকে ডেকেছি। কি হয়েছে ভিকির? চলো, নিজেই দেখবে। ভিকি বারান্দায় একটি রকিং চেয়ারে দোল খাচ্ছিল, তার হাতে নেভানো একটা চুরুট। এতরা বলল, হ্যালো ভিকি। ভিকি তাকালো একবার, তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। এতরা বলল, শরীর ঠিক আছে তো ভিকি? ভিকি কোনো উত্তর দিল না। তার দৃষ্টি অস্বাভাবিক স্থির, যেন এই জগতের কোনো কিছুর সঙ্গে তার যোগ নেই। রুন বলল, অবস্থাটা বুঝতে পারছো? পারছি। কবে থেকে এরকম হয়েছে? গত রাত থেকে। হঠাৎ করে অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়েছে। কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই। কাল সারা রাত ঘুমায়নি। যতবার আমার ঘুম ভেঙেছে আমি দেখেছি সে বারান্দায় রকিং চেয়ারে বসে আছে। ডাক্তার দেখিয়েছ? না। দেরি না করে ডাক্তার ডাকা উচিত। আমার বড্ড ভয় হচ্ছে এতরা। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। রুন ক্লান্ত স্বরে বলল, একটার পর একটা আঘাতে ওর এরকম হয়েছে। ওর ব্যবসা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, জানো বোধ হয়? না, জানি না। সব জলে গেছে। লিও স্ট্রিটের বাড়িটাও বিক্রি করতে হয়েছে। বাড়ি মর্টগেজ ছিল, টাকা পয়সাও তেমন পাওয়া যায়নি। এতরা চুপ করে রইল। রুন বলল, এসো ভেতরে গিয়ে বসি। কফি খাবে? খেতে পারি। তোমার নিজের স্বাস্থ্য তো খুব একটা ভালো লাগছে না। এতরা ক্ষীণস্বরে বলল, নানান ঝামেলা যাচ্ছে। তোমার আবার কিসের ঝামেলা? এতরা চুপ করে গেল। রুন কফির কাপ নামিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলল, আমার ধারণা ছিল ভিকির প্রতি আমার প্রেম টেম কিছু নেই। ধারণাটা সত্যি নয়, ওকে আমি ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, অ্যানির মৃত্যুর পর ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি দুটো লোককে ভালোবাসি। এক হচ্ছে ভিকি, অন্যজন হচ্ছে অ্যানির ওই বিদেশি দেহরক্ষী। এতরা কিছু বলল না। রুন থেমে থেমে বলল, ওই বিদেশি মানুষটার প্রতি আমি খুব অবিচার করেছি। শেষের দিকে তো চাকরি থেকে ছাড়িয়েও দিতে চেয়েছিলাম বেশ কয়েকবার। তাই নাকি? হ্যাঁ। এতরা একটা সিগারেট ধরিয়ে সরু গলায় বলল,
ওই বিদেশির সঙ্গে কি এখন তোমার কোনো যোগাযোগ আছে? না। কখনো টেলিফোন করে কিছু বলেনি তোমাকে? না। ওরা ভিন্ন ধরনের মানুষ এত্রা, নিজের বিশ্বাসের জন্য কাজ করে, কারো ধার ধারে না। এত্রা উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, আমাকে জরুরি কাজে ইংল্যান্ড যেতে হবে, সপ্তাহখানেকের মধ্যেই চলে আসব। রুন কোনো জবাব দিল না। গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো ঠিকই, কিন্তু আগের মতো যাবার আগে জড়িয়ে ধরে চুমু খাওয়ার কোনো আগ্রহ দেখালো না। রাত 11:30 ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে এত্রা ইতালি ছেড়ে গেল। রাত 12টার লেট নাইট বুলেটিনে জানানো হলো, জামশেদ নামের বিদেশি দেহরক্ষীটিকে পুলিশ পোর্ট সিটির এক বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বাড়িটা শহর থেকে প্রায় 150 মাইল দূরে, ফ্রান্স সীমান্তে। ইতালি থেকে সে পালাতে চেয়েছিল কিনা কে জানে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 সঙ্গে পরিচিত নন, আমরা সেখানে নিয়মিত বিভিন্ন স্বাদের ছোট গল্প পড়ে শোনাচ্ছি। দেশ বিদেশের বিখ্যাত লেখকদের অসাধারণ সব গল্প আপনারা যদি চান আমাদের চ্যানেল থেকে শুনতে পারেন। ওখানে আমরা 1000-এরও বেশি ছোট গল্প নিয়মিতভাবে আপনাদেরকে ওখানে পড়ে শোনাচ্ছি। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা চাইলে ইউটিউবে কল্লোল 2 লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ওই চ্যানেলটি। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।